সবাইকে শুভেচ্ছা। আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস প্রথমত জাম্প বা লোকাল সার্ভার ইনস্টল করা এবং এরপরে ওয়ার্ডপ্রেস ব্যবহার করা। ওয়ার্ডপ্রেসকে বলা হয় সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর জাম্প হলো একটা, আমার যে কম্পিউটার বা ল্যাপটপ আমরা ব্যবহার করছি, এই কম্পিউটার বা ল্যাপটপ হলো লোকাল মেশিন। লোকাল মেশিনে কোনো ওয়েবসাইট চালানো যায় না বলে আমরা এটাকে সার্ভারে রূপান্তর করব। সার্ভারের রূপান্তরের জন্য আমাদের সফটওয়্যার আছে, জাম্প, ওয়াম্প, ল্যাম্প, এই জাতীয় আরও সফটওয়্যার আছে। জাম্পটা হলো ক্রস অ্যাপ্লিকেশনের অ্যাপাসি, এর সাথে মাইএসকিউএল, পিএইচপি এবং পার্ল এগুলোর সম্মিলিত রূপ। এর সাথে ফাইল জিলা বলে একটা সফটওয়্যার আছে, ফাইল ট্রান্সফার সফটওয়্যার, এফটিপি ব্যবহার করা হয়, সেগুলো এখানে আছে। তো আমাদের আজকের কাজ হচ্ছে জাম্পটা ইনস্টল করা এবং এর সাথে ওয়ার্ডপ্রেস। প্রথমত জাম্প ইনস্টলেশন খুব কঠিন কিছু না, ডাবল ক্লিক করে গেলেই হয়। শুধুমাত্র একটা জিনিস খেয়াল করতে হয়, এই সফটওয়্যার যে পোর্ট ব্যবহার করে অ্যাপাসি সার্ভার, সেটা হচ্ছে 80 পোর্ট। 80 পোর্ট স্কাইপ বা এই জাতীয় কিছু সফটওয়্যার আছে যারা হোল্ড করে রাখে, যে কারণে স্কাইপ থাকলে বা ওইরকম কিছু সফটওয়্যার থাকলে তখন আর এইটা কাজ করে না। তো ওইরকম কোনো সফটওয়্যার যদি থাকে সেটা আগে থেকেই রিমুভ করে নিতে হবে। এরপরে জাম্প উইন্ডোজ 32 ভার্সনের জন্য আমরা ডাবল ক্লিক করে গেলে নর্মাল সফটওয়্যার ইনস্টলেশনের মতো জাম্প ইনস্টল হবে। জাম্প ইনস্টল হওয়ার পরে আমরা এখান থেকে খুঁজে নিতে পারবো জাম্প কন্ট্রোল প্যানেল। এখানে আমাদের সফটওয়্যারগুলো আছে, অ্যাপাসি সার্ভার, মাইএসকিউএল ডেটাবেজের জন্য, ফাইল জিলা বললাম ট্রান্সফারের জন্য, মার্কারি, টমক্যাট, এরকম বিভিন্ন জিনিসগুলো আছে। তো এখান থেকে আমাদের অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটা আমাদের আগে চালু করে নিতে হবে। যদি চালু হয় তাহলে ঠিক আছে, না হলে সমস্যা। চালু হলো অ্যাপাচি, এরপরে মাইএসকিউএল চালু হলো। এটা চালু হলো, এটা ঠিক আছে কি না এর ইনস্টলেশন সেটা এখান থেকে বোঝা যাবে। আর প্র্যাকটিক্যালি কাজ করার জন্য আমরা দেখতে পারবো যে এখানে লোকাল হোস্ট লিখব, লিখলে এখানে হেডিং আসবে ওয়েলকাম টু জাম্প। আচ্ছা, আর একটা বিষয় এখানে আছে পিএইচপি মাই অ্যাডমিন। পিএইচপি আমরা জানি যে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এবং এই সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজে যেটা হয় সার্ভারেই শুধু কাজ করে, সার্ভারে কাজ করে, যে কারণে আমাদের মেশিনটাকে একটা লোকাল হোস্ট তথা লোকাল সার্ভার তৈরি করে নেওয়া লাগলো। এবং এগুলোর একটা আইপি অ্যাড্রেস আছে, আমরা এইভাবেও দেখতে পারি 127.0.0.1 এরকম একই জিনিস আসছে, তাই না? এটা আইপি অ্যাড্রেস। নেটওয়ার্কিংয়ের কারো ধারণা থাকলে সে বুঝতে পারবে আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস দিয়েও যেতে পারি, আবার লোকাল হোস্ট দিয়েও যেতে পারি, একই কথা। তো এখানে কিছু লেখালেখি আছে এদের, কিন্তু পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করলে এটা ব্যবহার উপযোগী হচ্ছে কিনা দেখা যাবে। তো পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করলাম, পিএইচপি মাই অ্যাডমিন চালু হলো। এখানে এই উইন্ডোগুলো একটু দেখে নিতে হয়, যদিও এখানে অনেক কাজ আছে। ডেটাবেস তৈরি করা যায়, এসকিউএল স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। যখন ডেটা আমরা কোনো জায়গায় রাখি তখন এটা ডেটাবেজ আকারে রাখি, প্রচুর ডেটা। যেমন ধরো আমাদের যে ভোটার তালিকা আছে নির্বাচন কমিশনের, যে ন্যাশনাল আইডি কার্ডের যে এটা কোটি কোটি তথ্য আছে, কোটি কোটি ভোটার আছে, এক একজনের ভোটার আবার 20-25টা করে তথ্য আছে, আঙুলের ছাপ আছে, ছবি আছে, বিভিন্ন জিনিস আছে। এইগুলো হ্যান্ডেল করার জন্য আসলে এসকিউএলটা দরকার হয়। এসকিউএল এর চেয়ে ভালো আছে ওরাকল ডেটাবেস। তারপর এখানে স্ট্যাটাস নির্ধারণ করে, ইউজার অ্যাকাউন্ট,
নতুন নতুন ইউজার তৈরি করা যায়। তুমি এই ডেটাবেজে ঢুকবা, তা নাহলে তুমি ইচ্ছা করলে এখন নির্বাচন কমিশনের ডেটাবেজে ঢুকতে পারবা না। ওরা যদি কাউকে অনুমতি দেয়, যেমন মোবাইল কোম্পানিগুলোকে অনুমতি দেয় সিম বিক্রি করার সময় ওই ডেটাবেজে ঢোকার জন্য, তার মানে ইউজার অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া লাগে। এক্সপোর্ট আছে, একটা ডেটাবেজ তৈরি করে এটা এক্সপোর্ট করে অন্য মেশিনে নিয়ে যাওয়া যায়। ইম্পোর্ট আছে, অন্য মেশিন থেকে নিয়ে আসা যায়, বিভিন্ন সেটিং চেঞ্জ করা যায়, ক্যারেক্টার সেটেড ভেরিয়েবল টেবিল আছে, এত কিছু আমাদের লাগবে না। মূলত আমরা ডেটাবেজ নিয়ে কাজ করব। যখনই আমরা সার্ভারে কাজ করি তখন একটা ডেটাবেজ লাগেই। তাহলে আমরা যেহেতু সার্ভারে কাজ করব, তাহলে আমার একটা ডেটাবেজ তৈরি করা লাগবেই। ডেটাবেজে ক্লিক করলাম, এখানে দেখো ক্রিয়েট ডেটাবেজ আছে, তাই তো? আর পূর্বে কি কি ডেটাবেজ তৈরি করেছিলাম সেগুলোর নাম এখানে আছে। এখান থেকে নিউ দিয়েও করা যায়। তো এটা নতুন ধরনের জিনিস, সার্ভারের কাজ করছো, এটা শিখলে পরে ওয়ার্ডপ্রেসে যে কাজ করব আমরা ইজিলি ওয়েবসাইট তৈরি করতে পারবো। কোডিংয়ের জ্ঞান না থাকা সত্ত্বেও পারবো, কিন্তু আমরা কোডিং যেহেতু শিখেছি আরও স্মুথলি করতে পারবো। তো প্রথমে আমরা একটা ডেটাবেজ তৈরি করে নিব। ক্রিয়েট ডেটাবেজ, আমরা নাম দিলাম LICT। LICT নামে একটা ডেটাবেজ। কোলেশন যেটা আছে, বিভিন্ন ধরনের ব্যবহার করা যায় আমার কোডিং সিস্টেম। যেমন আমি যদি ইউনিকোড ব্যবহার করতে চাই, ধরো UTF-8 শেষের দিকে আছে, ইউনিকোড CI, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দিবে, এটা করতে পারি। আরও আছে, অনেকগুলো করা যায়। এখন ক্রিয়েট দিলে একটা ডেটাবেজ তৈরি হয়ে যাবে, একটা ডেটাবেজ তৈরি হয়ে যাবে, তাই তো? এই দেখো এখানে LICT নামে একটা ডেটাবেজ তৈরি হয়েছে এবং এইটা সিলেক্ট হয়ে আছে, মানে আমি LICTর ভিতরে আছি। এখন দেখো ডেটাবেজ নেই, এখানে আছে স্ট্রাকচার। ডেটাবেজের ভিতর ডেটাগুলো বিভিন্ন টেবিল আকারে থাকে। কিভাবে থাকে? টেবিল আকারে। তাই বলছে ক্রিয়েট টেবিল, কয়টা কলাম হবে এরকম। তো আপাতত আমরা টেবিল ক্রিয়েট করব না। নর্মালি যেটা হয়, আমি যে ডেটাবেজ তৈরি করেছি এর একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড থাকে, বুঝতে পেরেছ? তো আমি যদি কোনো ইউজার তৈরি না করি এখান থেকে, এর আগে যেখানে ছিল এটা দেখো একটু আলাদা, ইউজার ছিল। তো তাহলে আমাদের এখানে একটা ইউজার অ্যাকাউন্ট তৈরি করার অপশান ছিল, আমি যখন প্রথমে ঢুকেছিলাম, এখন নাই। ইউজার অ্যাকাউন্ট যদি তৈরি করি আমরা, তাহলে যেটা হবে, তখন একটা ইউজার নেম, একটা পাসওয়ার্ড আমরা দিব। আর আমরা ইউজার নেম পাসওয়ার্ড দেইনি। ইউজার নেম পাসওয়ার্ড দেইনি বলে আসলে আমার ইউজার নামটা বাই ডিফল্ট ওখানে দেওয়া থাকে রুট। ইউজার নেমটা কি থাকে? রুট, ROOT, আর পাসওয়ার্ডটা ফাঁকা থাকে। আমি যদি LICT ডেটাবেস কোথাও ব্যবহার করতে চাই, তাহলে আমাকে মনে রাখতে হবে ইউজার নেম হচ্ছে রুট আর পাসওয়ার্ডটা হচ্ছে ব্ল্যাঙ্ক। আর ইয়েটা হোস্ট যে সার্ভার, সেটা তো লোকাল হোস্ট। তো আমার এই একটা কি বলে PHPMyAdmin-এ আমি একটা ডেটাবেস তৈরি করলাম। তাহলে আবার বলি, আমরা কি করলাম? প্রথমত আমরা জাম্প সার্ভারটা চালু করেছি। চালু করলে পরে যেটা হয়, আমার যে সি ড্রাইভ আছে, নর্মালি সি ড্রাইভে যায় একটা জাম্প নামে একটা ফোল্ডার তৈরি হয়। এই ফোল্ডারের ভিতর অসংখ্য ফাইল থাকে। সেই ফাইলগুলোর ভিতর একটা ফাইল থাকে htdocs, ht hypertext documents। তার মানে ইন্টারনেটে যে ফাইলগুলো দিব তা এখানে দিতে হয় htdocs এর ভিতর। এই htdocs-ই হচ্ছে আমার লোকাল হোস্ট। এইটা এখন আমি এটা মুছে দিই, LICT নামে আগেই ছিল। এখানে দেখো বিভিন্ন আছে, স্কুল ম্যানেজমেন্ট আছে, তো ওয়েব অ্যাপস আছে, তারপরে IMG ড্যাশবোর্ড, বিভিন্ন জিনিস আছে। এই সমস্ত কি কি আছে এগুলো সব থাকবে না। তুমি যখন প্রথমবার করবা তখন এগুলো থাকবে না। আমি যেহেতু আগেই করেছি
আমার অন্যান্য আছে। তাহলে htdocs এটা হলো কথা, এটা হচ্ছে আমার লোকাল হোস্ট। এখানে একটা ফোল্ডার তৈরি করে নিব, এখানে একটা ফোল্ডার তৈরি করে নিব কাজ করার জন্য। নিউ ফোল্ডার নিলাম, এটার নাম দিলাম LICT। ঠিক আছে, এই LICT-তে যদি ঢুকতে চাই তাহলে আমার এখানে লিখতে হবে localhost/LICT। দেখো আমি LICT তৈরি করেছি, এর ভিতর কি কিছু আছে? না, এর ভিতর কিছু নাই। এখন ধরো আমি এখানে একটা পেজ তৈরি করি, index.html, তাই তো? আমি index.html নামে একটা পেজ তৈরি করলাম, এখানে কিছু নাই। তো আমার অন্য কোনো একটা ফাইল থেকে কপি করে এনে ছেড়ে দিতে পারি। কপি করে সহজে লেখার জন্য Ctrl+V, হলো, যা হয়েছে হয়েছে, লিখলাম, একটা ফাইল তৈরি হলো আমার index.html। আমি বলেছিলাম যে index.html আমি তৈরি করলাম। এখন দেখো আমি লিখলাম লোকাল হোস্ট। এই লোকাল হোস্ট মানে কোনটুকু পর্যন্ত? htdocs পর্যন্ত। এর ভিতর আমার ছিল কি? LICT। আমি এখন LICT-তে ঢুকছি, কথা বুঝতে পেরেছো? এন্টার দেই, কি আসছে না একটা পেজ? কোন পেজটা আসছে? ওই যে ইন্ডেক্স পেজটা, দেখেছো? এখানে কাজ করছে না, হয়তো আমার ওখানে ভুল ছিল, সেটা আলাদা কথা, কিন্তু আমার এখানে দেখো আমার ইন্ডেক্স পেজটা চলে আসছে। কোন পেজটা আসছে আবারও দেখাই, এই যে এটা LICT-র ভিতর যে ইন্ডেক্স পেজ থাকে সেইটা চলে আসবে। আচ্ছা, এটার ইন্ডেক্স পেজ নাম না দিয়ে এটার অন্য নাম দিই। দেখো আমি এটার নাম দিই, আমার নামে দিলাম, তাই তো? এবার দেই এখানে, রিফ্রেশ করি, পাচ্ছে? এবার কিন্তু আর পাচ্ছে না, এখানে দেখাচ্ছে যে ওর ভিতরে এই ফাইলটা আছে। এটাই যদি ক্লিক করি তাহলেও দেখাবে, কিন্তু ইন্ডেক্স বা হোম পেজ নাম থাকলে তখন ও সরাসরি দেখায়। অন্য যদি থাকে তাহলে তার ফোল্ডারটা দেখায়। তার মানে আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকি, যেমন এই ওয়েবসাইটে, আমি আরেকটা ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটে যদি আমি ঢুকি, যেমন আমি যদি মিনিস্ট্রি অফ এডুকেশনে ঢুকি, তাহলে আসলে ওর ভিতর যে ইন্ডেক্স পেজটা সেটাকে শো করে। বুঝতে পেরেছো? ওর ভিতর যে ইন্ডেক্স পেজটা শুধুমাত্র সেটাকে শো করে। আচ্ছা, তো এই হলো আমাদের স্ট্রাকচার, যে আমার কম্পিউটারটা ছিল লোকাল মেশিন। আমি যখন জাম্প ইনস্টল দিলাম তখন এই আসলে হলো লোকাল সার্ভার। আর লাইভ সার্ভার বা অরিজিনাল সার্ভার যেটা, সেটা তো আলাদা করে ব্যবহার করা হয়, কিন্তু এটা আমরা আমার মেশিনটাকে লোকালি সার্ভার করে নিলাম। PHP ফাইলগুলো সার্ভারে ছাড়া চলে না, বলেছি না? PHP সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, কারণ PHP সার্ভারে ছাড়া চলে না। তো এখন আমাদের যেটা সেটা হলো যে এই যে আমার LICT নামে একটা ফোল্ডার তৈরি করেছি, এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব। ওয়ার্ডপ্রেস একটা সফটওয়্যার, এটাকে বলা হয় CMS, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, CMS। wordpress.org এই ওয়েবসাইটে আছে এই সফটওয়্যারটা, wordpress.org। এখানে ঢুকে আমরা ডাউনলোড ওয়ার্ডপ্রেস, প্রত্যেকের কাছে এটা ডাউনলোড করে আমি দিয়েছি কপি করে। যেহেতু অ্যাপাচি চালু হচ্ছে না, এটা কাজ করবে না, সুতরাং তোমার ইনস্টল করে লাভ নেই। wordpress.org। আর একটা ওয়েবসাইট আছে কিন্তু wordpress.com, সেটা আলাদা।
ওয়ার্ডপ্রেস ব্যবহার করে তৈরি করা সেটা। এটা দিয়ে আমি ইজিলি আমার ওয়েবসাইট তৈরি করতে পারি। কিভাবে করব সেটা আমরা এখন দেখব। তাহলে আমরা এ পর্যন্ত কি করলাম? সোজা হিসাব আমরা যেটা করেছি সেটা হলো যে একটা ফাইল নিয়েছি জাম্পটা ইনস্টল করেছি। ইনস্টল করার পরে জাম্পের ভিতর অ্যাপাচি এবং মাইএসকিউএলকে চালু করেছি। চালু অবস্থায় আছে, এখন ক্লিক করলে বন্ধ হয়ে যাবে, তখন আর লোকাল সার্ভার থাকবে না আমার মেশিনটা। তার মানে এটা যখন চালু করেছি অ্যাপাচি এবং মাইএসকিউএল, তখন আমার সফটওয়্যারটা হয়ে গিয়েছে আসলে, সরি আমার ল্যাপটপটা হয়ে গিয়েছে লোকাল সার্ভার, তাই তো? এখন এটাকে সার্ভার হিসেবে চালু রাখতে পারি, সেক্ষেত্রে আমার এই ল্যাপটপ 24 ঘন্টা চালু রাখতে হবে। আর ওই মেশিনগুলোই তৈরি করা হয়, সার্ভার মেশিনগুলো স্পেশালি ডিজাইন করা হয় যেন ওটা 24 ঘন্টা চালু থাকে। আচ্ছা, এখন যেটা আমার দেখো ওয়ার্ডপ্রেস 4.7.2 এটা আছে, এই ফাইলটা জিপ ফাইল আছে, তাই তো? এই জিপ ফাইল আছে ওয়ার্ডপ্রেসটা। এটা কি করব? আনজিপ করে নিব। কি করতে হবে? এটা আমাকে আনজিপ করে নিতে হবে। এক্সট্রাক্ট করলাম। তো এক্সট্রাক্ট করে এই যে ওয়ার্ডপ্রেসটা আমাকে চালু করতে হবে। তাহলে আমরা যেটা করব সেটা হলো যে প্রথমত জাম্প সার্ভার চালু করব, অ্যাপাচি এবং মাইএসকিউএল চালু করার পরে আমরা এই ওয়েবসাইট থেকে wordpress.org থেকে আমরা ডাউনলোড ওয়ার্ডপ্রেস এটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিলে যেটা হবে যে এটা আমাদের ডাউনলোডের ভিতর যে জমা হবে, এটা একটা জিপ ফাইল। এই যে ওয়ার্ডপ্রেস 4.7.2 এটা জিপ আকারে ডাউনলোড হলো। এটা তোমাদের কাছে আছে, কিন্তু ওটা ব্যবহার করা যাবে না যেহেতু অ্যাপাচি চালু হচ্ছে না। এখন যেটা করতে হবে, এটাকে আমার আনজিপ করতে হবে। কিভাবে আনজিপ করব? সোজা কথা, রাইট ক্লিক করব, জাস্ট আনজিপ করব। কোথায় আছে আমার? এর ভিতরে আছে, এই যে এখানে আনজিপ করা আছে ওয়ার্ডপ্রেসটাকে। এটা আনজিপ করলে ওয়ার্ডপ্রেস নামে হচ্ছে। এই টোটাল ফাইলটা আমি কপি করব। কপি করে আমার সি ড্রাইভে জাম্প, তার ভিতর htdocs, তার ভিতর lict যে ফোল্ডার করেছি এর ভিতর ওইটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম, তাই তো? পেস্ট করে দিলাম। আমাদের একটু কি হচ্ছে কি না হচ্ছে এটা কারো বুঝতে একটু সমস্যা হতে পারে যে আমরা কি করছি আসলে। তো আমার আশা করি যে আগামী 2-3 মিনিটের ভিতর এটা ঠিক হয়ে যাবে। খেয়াল রাখতে হবে, আমাদের স্টেপগুলো খেয়াল রাখতে হবে। প্রথমে আমরা জাম্প সার্ভার ইনস্টল করেছি, তারপরে ওটা চালু করে অ্যাপাচি এবং মাইএসকিউএল চালু করেছি। চালু করার পরে আমরা কি করেছি, আমার ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট লিখেছি বা 127.0.0.1 লিখেছি। লিখলে আমার একটা পেজ আসছিল, সেখান থেকে পিএইচপি মাই অ্যাডমিনে ঢুকেছি। ঢোকার পরে এখানে ডাটাবেস দেখাচ্ছিল, এই ডাটাবেসের এখানে ক্লিক করে নতুন একটা ডাটাবেস তৈরি করেছি LICT। এই ছিল আমার কাজ, টোটাল কাজ যা বললাম। এখন যেটা করব সেটা হলো যে আমি এখানে একটা নতুন ট্যাব নিলাম, আমার লোকাল হোস্ট লিখলাম। এই লোকাল হোস্ট লেখার অর্থ হলো আমার সি ড্রাইভে যে জাম্প ইনস্টল হয়েছে, জাম্পের ভিতর যে htdocs আছে ওই পর্যন্ত লিখলাম লোকাল হোস্ট লেখার অর্থ, বা 127.0.0.1 যদি এটা লিখতাম তাহলেও লোকাল হোস্টই লেখা হতো। এরপরে যদি আমি এরপরে একটা ফোল্ডার htdocs-এর ভিতর ফোল্ডার আছে কি আমার LICT আছে, এই যে LICT htdocs-এর ভিতর আমার ফোল্ডার আছে LICT। এই LICT-কে ঢোকার জন্য আমি যে কাজ করব সেটা হলো এখানে LICT লিখব। LICT
লিখলাম এবং এন্টার দিলাম, তাই তো? এখানে দেখো ওয়ার্ডপ্রেস দেখা যাচ্ছে, এটাই ক্লিক করি। ওয়ার্ডপ্রেসটা কপি করে রেখেছি একটু আগেই। এখন বলছে কোন ভাষা, কোন ভাষায় আমি এটা চালু করব। আমরা ইউনাইটেড স্টেটসই রাখি, তাই তো? এখন বলছে ওয়ার্ডপ্রেসের এই যে লোগো, এটা ওয়ার্ডপ্রেস চালু হতে যাচ্ছে, তার আগে সতর্ক করে দিচ্ছে যে তোমার কি কি লাগবে। ডেটাবেজ নেম লাগবে, আমার ডেটাবেজ নেমও LICT দিয়েছি, অন্য নাম দিতে পারি, সমস্যা নেই। ডেটাবেজের ইউজার নেম আমরা দেইনি, না দিলে রুট। ডেটাবেজের পাসওয়ার্ড লাগবে, ফাঁকা রেখেছি। ডেটাবেজ হোস্ট, এটা লোকাল হোস্ট, কোথায় ডেটাবেজটা আছে? লোকাল হোস্টে আছে। আর টেবিল প্রিফিক্স, যদি কোনো টেবিল তৈরি করে থাকি, আমরা কোনো টেবিল তৈরি করিনি, সুতরাং টেবিলের কোনো প্রিফিক্স লাগবে না। লেটস গো দিলাম। ডেটাবেজ নেম, আমার তো ওয়ার্ডপ্রেস ছিল না, LICT ছিল। ইউজার নেম ছিল, রুট। পাসওয়ার্ড ছিল ফাঁকা, হোস্ট দেওয়াই আছে। টেবিল প্রিফিক্স যা আছে WP, ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর, মানে কোনো একটা টেবিল তৈরি করলে তার নাম হবে WP আন্ডারস্কোর, সেই টেবিলের নাম। আচ্ছা, ঠিক আছে। টেবিলের নাম ধরো আমি একটা স্টুডেন্ট টেবিল তৈরি করলাম, তাহলে স্টুডেন্ট টেবিলের নাম হবে এরকম। তা আপাতত আমরা কোনো টেবিল তৈরি করছি না, এই জন্য এরকমই রেখে দিচ্ছি। সাবমিট, রান অ্যান্ড ইনস্টল। এই হলো আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল। প্রায় শেষের পথে। তুমি যে ওয়েবসাইটটা তৈরি করবা তার একটা টাইটেল দাও না তুমি। আমরা তো টাইটেল ট্যাগের ভিতর লিখতাম, এখন দরকার নেই, এখানে লিখলে ওই ট্যাগের ভিতর চলে যাবে। টাইটেল, দিস ইজ LICT ইন KGC, ধরো এরকম দিলাম। এর একটা ইউজার নেম তৈরি করতে হবে, তোমার একটা ইউজার নেম তৈরি করতে হবে। তাই তো? আর তৈরি করতে হবে একটা পাসওয়ার্ড। এখানে দেখো এরকম করে যদি দেই আমরা, যেটা আছে পাসওয়ার্ডের ঘরে, ওইটা যদি দেই তাহলে কিন্তু পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড। তা এরকম আমরা দিব না, আমি এমনি একটা দিব, এখানে ফ্রিজ করা আছে, ফ্রিজ করা আছে। তো ফ্রিজ না করেও দেখানো যায়। একটা পাসওয়ার্ড দিয়েছি, বলছে ভেরি উইক, তাই না? তো আমরা চাচ্ছি যে এই ভেরি উইকই থাকুক, আমরা এখানে লোকালি ব্যবহার করব। ইওর মেইল, এখানে একটা মেইল দিতে হবে। মেইলটা দিতে হবে। মেইলটা দিলে ওরা হয় কি, ওটা নিয়ে নেয় যে কারা এটা ব্যবহার করছে, কতজন ব্যবহার করলো। আর ডিসকারেজ সার্চ ইঞ্জিন, এটা না দিলে সমস্যা নেই। সার্চ ইঞ্জিনকে বলছি দরকার নেই, এটা আমার ডেমো সাইট, সুতরাং কোনো দরকার নেই। এই ইনফরমেশনগুলো দিলাম। এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড, যখনই ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করবা সাথে সাথে লিখে রাখবা। তো ইনস্টল, আমরা ইনস্টল করছি। ইনস্টল হবে, ইনস্টল হলে আমার ওয়েবসাইট রেডি হয়ে যাবে। এই যে ইনস্টল হয়েছে, এখন বলছে ওখানে ঢুকতে পাসওয়ার্ড, তাই তো? দিলাম পাসওয়ার্ড, লগ ইন করতে বলছি। লগ ইন করা মানে হলো যে আমি ম্যানেজমেন্ট লেভেলে, এই যে দেখছি বলছিলাম না, এই যে ওখানে চিত্রে দেখাচ্ছিলাম যে এরকম ড্যাশবোর্ড বলা হয় এটাকে। আমরা আমাদের ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড অর্থ হচ্ছে যেখান থেকে আমি আমার ওয়েবসাইটকে নিয়ন্ত্রণ করি, সেটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড। এখন কাস্টমাইজ ইওর ওয়েবসাইট,
আমার ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এই দেখো, দিস ইজ LICT ইন কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ। আমি যদি এখানে ভিজিট সাইট দেই, এর উপরে নিয়ে গেলে এটা দেখায়, ক্লিক করা লাগে না। আমি যদি বলি ভিজিট সাইট, তাহলে আমার ওয়েবসাইটটা কেমন সেটাও দেখাবে। এই যে এটা আমার ওয়েবসাইট, বাই ডিফল্ট এটা দিয়ে রেখেছে। একটা ছবি আছে, নিচে পোস্ট আছে, হ্যালো ওয়ার্ল্ড, সার্চ, রিসেন্ট পোস্ট, এইসব দেয়া আছে। এটা কিন্তু আমার একটা ওয়েবসাইট, বুঝতে পেরেছ? কোথায় আছে? LICTর ভিতর, ওয়ার্ডপ্রেসের ভিতর। আচ্ছা, ব্যাক করি আমার ড্যাশবোর্ডে। কাস্টমাইজ ইওর সাইট। কাস্টমাইজ করা মানে নিজের মতো সাজিয়ে গুছিয়ে নেওয়া। যদি কোনো পরিবর্তন করার দরকার হয় সেটা। থিমের কথা বলছিলাম, আমরা একটা থিম ব্যবহার করছি, অটো দিয়ে দিয়েছে 2017। আমার যদি মনে হয় যে এই থিমটা ভালো না, তো আমি এটা এখান থেকে চেঞ্জ করতে পারি। দেখো, এই যে এখানে আরো থিম আছে, তাই তো? এখানে দেখতে পাচ্ছ আরো থিম আছে। এই যে একটা আছে, এইটা কাস্টমাইজ করলে আমি এখানে থিম চেঞ্জ করতে পারি। আরো বিভিন্ন অপশন আছে, সেই অপশনগুলো আমরা আসলে আস্তে আস্তে ঠিক করতে পারবো। দেখো, এগুলো আসছে না? এইগুলো করতে গেলে কতদিন লাগতো? তো আমি যদি মনে হয় যে না, এটা ঠিকই আছে, সেভ অ্যান্ড পাবলিশ করে দিব। সেভ অ্যান্ড পাবলিশ করে দিব, তাহলে এটা পাবলিশ হয়ে যাবে, তার মানে রেডি হয়ে যাবে দেখার জন্য। এখন এটা লোকাল সার্ভারে আছে, এটা কি তুমি ইন্টারনেটে বসে দেখতে পারবা? পারবা না। অরিজিনাল সার্ভারে দিলে তখন এটা দেখা যাবে। তো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখন আমি যদি চাই যে চেঞ্জ ইওর থিম কমপ্লিটলি, আমার থিমটা টোটালটাই কমপ্লিটলি চেঞ্জ করতে চাই, তাহলে দেখো এই যে এখানে অ্যাপিয়ারেন্সের ভিতর থাকে থিমগুলো। কোথায় থাকে? অ্যাপিয়ারেন্স। এখানে ড্যাশবোর্ডে কি কি আছে সেটা আমরা দেখি। হোম আছে, আপডেট আছে। আপডেট মানে ডেটাবেজের কোনো সফটওয়্যারের কোনো পার্ট আপডেট হলো কিনা এটা। পোস্ট, ব্লগ লেখা যেটাকে বলে, ব্লগ সাইট, সেখানে আমরা যদি নতুন কোনো পোস্ট দিতে চাই তাহলে এখান থেকে দিতে হবে। মিডিয়া, লাইব্রেরি, বিভিন্ন অডিও ভিডিও ইমেজ দেওয়ার জন্য। পেজ, নতুন একটা পেজ তৈরি করার জন্য। কমেন্ট তো মন্তব্য। থিম, উইজেট, উইজেট বলছিলাম না, স্ক্রিপ্ট টাইপের ছোটো ছোটো সফটওয়্যার। মেনু, মেনু তৈরি করি না আমরা, সেই মেনু তৈরি করার জন্য। হেডার, আবার এডিটর নামে একটা জায়গা আছে, এখান থেকে আমরা ওই HTML CSS গুলো আমরা চেঞ্জ করতে পারি। তো এর নিচে আছে প্লাগইনস, বলেছিলাম একটা ইউজার তৈরি করা যায়, যে তোমার ওয়েবসাইটে কে কে ঢুকতে পারবে। বিভিন্ন টুলস আছে, আর সেটিংগুলো চেঞ্জ করা যায়। কলাপস মেনু, এই মেনুটাকে কলাপস করে সংক্ষিপ্ত করে দেওয়া, এটা করা যায়। এই হচ্ছে ওয়ার্ডপ্রেসের প্রাথমিক ধারণা।